আমরা বলতে চাই যে পুলিশের একটা প্রবিধান থাকা উচিত, পুলিশ কেন নিরপেক্ষ হওয়া উচিত, প্রশাসন কেন নিরপেক্ষ হওয়া উচিত। সরকার যাবে, সরকার আসবে, কিন্তু পুলিশ তো বাহিনী হিসেবে থাকে, প্রশাসন তো তার কর্মকাণ্ডটা পরিচালনা করে। কিন্তু এইটা আমাদের এখানে হয়নি বলে সবসময় দলীয় হয়ে যাওয়ার কারণে দলের প্রতি ক্রোধটা কোনো একটা বাহিনীর উপরে গিয়ে পড়ে। বাংলাদেশে একেবারে গেল 10 মাসে একবার আশঙ্কাজনক ভার বেড়েছে যে এই দলগত বিশৃঙ্খলা। এখানে সবচেয়ে বড় যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এই যে একটা অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন যেটা ঘটে গেল, সেখানে কিন্তু মূল প্রতিপক্ষ সরকার থাকলেও কিন্তু সেটি ফেস করেছে পুলিশ। আবার এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু প্রথমত পুলিশের। আসলে এই অবস্থায় আসলে এটা দায়টা কোন দিকে চিন্তা করছেন আপনি? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি যে কোনো আন্দোলনের প্রেক্ষিতটা দেখি, আন্দোলনের পর্যায়গুলো দেখি এবং ফলাফলটা দেখি, তাহলে কিন্তু দেখব আন্দোলনটা গড়ে ওঠে একটা জনদাবি নিয়ে। সেই দাবিটার সরকারের কাছে মানুষ দাবি জানায়। যদি গণতান্ত্রিক সরকার হয় তাহলে আলোচনার পথ বেছে নেয়, আর যদি গণতান্ত্রিক না হয় সে দমনপীড়নের পথ বেছে নেয়। তো সরকারের দমনপীড়নের অস্ত্র কী? দমনপীড়নের অস্ত্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে পুলিশ, আর তারপরে হচ্ছে বিচার, আর তারপর আর একটা দমনপীড়নের জায়গা আছে, হলো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। তো ফলে মানুষের কিন্তু প্রথমত যেহেতু সরাসরি মুখোমুখি হয় পুলিশের, যে কারণে সমস্ত ক্ষোভটা, আক্রোশটা গিয়ে পড়ে পুলিশের উপরে। আর পুলিশের হাতে যেহেতু দমন করার আইন আছে এবং দমন করার ব্যবস্থা আছে এবং দমন করার একটা ইমিউনিটি আছে, পুলিশ কাউকে পেটালে মামলা হয় না। কিন্তু কেউ যদি পুলিশের দিকে ইটপাটকেল ছড়ে তাহলে কিন্তু সে রাষ্ট্রীয় কার্যকলাপে বাধা দিয়েছে এই নামেও মামলা করে দেওয়া যায়। ফলে এই যে পুলিশের একটা আইনি সুরক্ষা আছে, সে কারণে পুলিশ কিন্তু আইনকে ব্যবহার করে, কখনো কখনো আইনকে অপব্যবহার করে, কখনো কখনো আইনের তোয়াক্কা না করেও ওই যে রিমান্ডে নিয়ে গিয়ে যে পেটায়, এটা কিন্তু কোনো আইনে পড়ে না, আইনে পড়ে না, নাই, এগুলো করতে পারে। ফলে মানুষের সমস্ত আক্রোশ গিরে সবসময় ওই পুলিশের উপরে পড়ে। যেমন ধরুন 52 সালে ভাষা আন্দোলন হয়েছিল, ছাত্রদের উপর গুলি চালিয়েছিল কে? পুলিশ। আমরা যদি বলি 62 শিক্ষা আন্দোলন গুলি চালিয়েছিল কারা? পুলিশ। আমরা যদি 69-এর গণ অভ্যুত্থান পুলিশ গুলি চালিয়েছিল কে? পুলিশ। 90-এর গণ অভ্যুত্থান, যেটার সঙ্গে আমরা সরাসরিভাবে যুক্ত ছিলাম, সেখানেও গুলি চালিয়েছিল পুলিশ। ফলে এবারও তো সেই পুলিশ। কিন্তু যেটা হওয়া উচিত ছিল, পুলিশ হওয়া উচিত ছিল প্রজাতন্ত্রের বাহিনী, সেটা না হয়ে যায় দলীয় সরকারের বাহিনী। ফলে দলের প্রতি ক্রোধটা শেষ পর্যন্ত পুলিশের উপর গিয়ে পড়ে। এবং এ যাবৎকালে আমাদের এই ভারত উপমহাদেশে যদি বলি, স্বাধীনতা আন্দোলনে বলি, পাকিস্তান বিরোধী আন্দোলনে বলি, নানা পর্যায়ে নানা ধরনের আন্দোলন বিক্ষোভ হয়েছে, কিন্তু এবারের মতো পুলিশের উপর আক্রমণ কিন্তু এর আগে কখনো হয়নি। প্রায় 500-র মতো থানা আক্রমণ হয়েছে, পুলিশরা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, অনেক পুলিশ মৃত্যুবরণও করেছেন। এটা কি আপনি আক্রমণ বলবেন নাকি সংঘর্ষে বা যুদ্ধে, বা এদের যুদ্ধে যদি কোনো গ্রুপ জয়লাভ করে অন্য গ্রুপকে তারা আক্রমণ করে? একটা যখন যুদ্ধ হলো যুদ্ধ, আর একটা হলো যে থানা জ্বালিয়ে দেওয়া। তার মানে এটার ক্রোধ কতখানি হলে মানুষ থানাতেও আগুন দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা ক্রোধের বহিঃপ্রকাশ না বিপ্লবের বহিঃপ্রকাশ? ক্রোধের বহিঃপ্রকাশ। বিপ্লব আরও উচ্চতর জায়গা। অভ্যুত্থান কখনো কখনো এরকম হয়, যেমন অভ্যুত্থানের পরে আমরা দেখেছি 69-এর গণ অভ্যুত্থানের পরে পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া, গভর্নরের অফিস জ্বালিয়ে দেওয়া, মানে তখন ক্রোধের বহিঃপ্রকাশ থাকে। আর এটা কি আপনি সেইভাবেই দেখছেন নাকি যে একেবারে একটা অভ্যুত্থানের পরে ক্রোধের বশবর্তী হয়ে যে পুলিশ আগে সাধারণ মানুষ, ছাত্র জনতার উপর গুলি চালালো, তার দমন করার চেষ্টা করলো, তাদেরকে খুন করলো, এই পুলিশ যখন হেরে গেল, পুলিশ হেরে যাওয়ার ফলে তো সরকারের পতন, শেখ হাসিনা পালিয়ে যাওয়া, সেই পুলিশের উপরে সেই ক্রোধের বহিঃপ্রকাশেই কি থানাগুলো পোড়ানো হয়েছে, পুলিশকে আক্রমণ করা হয়েছে, নাকি এটা কোনো আপনি মনে করছেন যে এটা একেবারে? দুটোই মিশে থাকে। যখন মানুষের ক্রোধ থাকে তখন মানুষের ক্রোধকে যে কোনো দিকেই পরিচালিত করা সম্ভব হয়, স্বাভাবিক অবস্থায় সেটা যায় না। যেমন শুকনো কাঠেই তো আগুনটা জ্বলে, কাঠটা ভেজা থাকলে চেষ্টা করলেও আগুন জ্বলে না। ফলে এরকম মানুষ যখন ক্রোধে উত্তপ্ত হয়ে থাকে তখন যে কোনো দিকে যে কেউ সেটাকে পরিচালিত করতে পারে। এই কারণেই তো আমরা বলতে চাই যে পুলিশের একটা প্রবিধান থাকা উচিত, পুলিশ কেন নিরপেক্ষ হওয়া উচিত, প্রশাসন কেন নিরপেক্ষ হওয়া উচিত। সরকার যাবে, সরকার আসবে, কিন্তু পুলিশ তো বাহিনী হিসেবে থাকে, প্রশাসন তো তার কর্মকাণ্ডটা পরিচালনা করে। কিন্তু এইটা আমাদের এখানে হয়নি বলে সবসময় দলীয় হয়ে যাওয়ার কারণে দলের প্রতি ক্রোধটা কোনো একটা বাহিনীর উপরে গিয়ে পড়ে।
যে প্রশ্নটা আপনি করেছিলেন সেই জায়গায় যদি বলি, আপনি একটু খেয়াল করে দেখুন তো 90-এও গণ অভ্যুত্থান হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এরকম ঘটনা ঘটেনি কেন? কারণ পুলিশ সম্ভবত ওই সময় এত এগ্রেসিভ ছিল না, না। পুলিশ এতটা করাপ্টেড হয়নি, সরকারের পক্ষে এতটা অবস্থান নেয়নি। একটা তো ধরুন করাপশন, নির্যাতন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা তখন তার উপর একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল। 8 দল, 7 দল, 5 দল, একটা দল ছিল, ছাত্রদের সংগঠন, ছাত্র সংগ্রাম পরিষদ, সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল। ফলে যদি কোনো আনরুলি অ্যাক্টিভিটিস হতেও চাইতো, আন্দোলনের স্বার্থে যতখানি করা দরকার তার চাইতে বাড়তি কেউ কিছু কিন্তু করতে পারতো না, কারণ একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল। এবার দেখুন কোনো কিন্তু রাজনৈতিক আসলে নিয়ন্ত্রণটা ছিল না, যে কারণে গত 15 বছরে রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো ভেঙে দেওয়া হয়েছিল। তো রাজনৈতিক দলগুলো নেতাদেরও তো কর্মীদের উপরে সেই সাধারণ যে নিয়ন্ত্রণ সেটাও তো নষ্ট হয়ে গিয়েছিল। ফলে পুরোটাই হয়ে গিয়েছিল একটা উচ্ছৃঙ্খলতার জায়গা। এবং ওইটাই পরবর্তীতে দেখুন প্রত্যেকটা অভ্যুত্থানের পরে এরকম পরিস্থিতি হয়, একটা অরাজকতার কাল থাকে। সেই কারণে খুব দ্রুততম সময়ে আবার আইন শৃঙ্খলা একটা রিস্টোর করার প্রয়োজন হয়। এই যে কারণে দেখুন 69-এর গণ অভ্যুত্থানের পরে পরে কিন্তু নির্বাচন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের পরেই কিন্তু নির্বাচন হয়েছে। তার মানে আবার আইনের ধারায় দেশটাকে নিয়ে যেতে হবে। এইবার অভ্যুত্থানের পরে একটা আনলিমিটেড টাইম থাকার একটা পরিস্থিতি তৈরি হলো। তখন দুটো ঘটনা ঘটলো। পুলিশ এবং প্রশাসন তারা বললো আমরা কার নির্দেশ মানব, কারণ যে সরকার সে তো অন্তর্বর্তীকালীন সরকার, ফলে তারা অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেল। আর যারা এই সমস্ত মব করতে চায় তারাও দেখলেন এই মুহূর্তে তো কোনো দায়বদ্ধ সরকার নাই, ফলে তারা যা খুশি তা করতে পারছে। ফলে একদিকে সরকারের দায়হীনতা, আর একদিকে সরকারের সেই কমান্ডটা এস্টাবলিশ না হওয়া, যেই দুটোর কারণে দেখুন এই যে সারা দেশে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়েছে, এর পিছনে একটা বড় কারণ কারো কোনো জবাবদিহিতা নাই। এটাগুলো এক। 2 নম্বর হচ্ছে এখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তুলনামূলক অত্যাচার করা। সেটা কি, আপনি আমাকে অত্যাচার করেছেন ফলে আমিও আপনাকে অত্যাচার করার অধিকার রাখি। এই তুলনামূলক অত্যাচার, এটা কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি হলো না। যে আপনি অত্যাচার করাটা অন্যায় হয়েছিল সেটা তো আমি করতে পারি না। আপনি একজনের বাড়ি দখল করেছিলেন, সে কারণে আমি তো আপনার বাড়ি দখল করতে পারি না, বরঞ্চ আপনি বাড়ি দখল করেছেন সেটাকে আমি বিচার করতে পারি। তা আমাদের এখানে এই যে গণতান্ত্রিক সংস্কৃতিটা তৈরি হলো না, তারই একটা খেসারত এখন দেখতে পাচ্ছি। এবং এইটা যদি এইভাবে চলতে থাকে, এটার খেসারত কিন্তু জাতিকে অনেক দিন দিতে হবে।